সেখানে এই তারুণ্যের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা দিব ইনশাল্লাহ। আজকে আমাদের সামনে এখানে যারা কথা বলেছেন, আমি শহীদ জামিল ভাইয়ের অনেক কথা শুনেছি, অনেক প্রশংসা শুনেছি বিভিন্ন জায়গা থেকে। আজকে প্রথমবারের মতো ওনার সাথে সামনাসামনি দেখা হয়েছে, ওনার কথা শুনেছি, আমি সৌভাগ্যবান। নুরুল ভাই আপনারা জানেন তারুণ্যের একজন আইকন। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন যখন ওনার নেতৃত্বে শুরু হয়েছিল, কি অসীম সাহসের মাধ্যমে উনি তরুণদেরকে একত্রিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। অনেক আঘাত এসেছে, সেটা বুঝে কিন্তু উনি এই গণতন্ত্র পুনরুদ্ধারে এক নেতৃত্ব দিয়ে এসেছেন, তারুণ্যকে সমবেত করে। আজকে ওনাদের বক্তব্য শুনলাম, ওনারা কি বলছেন, একইভাবে রেজাল্ট করিম ভাই থেকে শুনলাম যে আমার কি করতে যাচ্ছে ভবিষ্যতের জন্য, এবং এখানে আরিফুল ইসলাম আদিল ভাই রয়েছেন এনসিপির পক্ষ থেকে, উনি ওনার দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন খুব সুন্দরভাবে। আমি খুব ডিটেলে আমাদের বিএনপির এন্ডে ঢুকে যাই যে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছি এনভায়রনমেন্টাল ক্ষেত্রে, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমাদের কিছু পলিসি খুব ব্রিফলি আমরা টাচ বেস করব। প্রথমে আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সাস্টেনেবিলিটি এবং ন্যাচারাল ইকোসিস্টেমটাকে প্রিজার্ভ করতে হবে। আমরা গত 16 বছরের তথাকথিত উন্নয়ন দেখেছি যেখানে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়েছে। কখনো কোনো মেগা প্রজেক্টের নামে যে মেগা করাপশন হয়েছে, সেখানে সত্যিকার এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি স্টাডি করা হয় নাই। যার কারণে আমরা দেখেছি মাতারবাড়ি বলেন, বাঁশখালী বলেন, রামপাল, রূপপুর, যতগুলো বা পায়রা, প্রত্যেকটা প্রজেক্টে এনভায়রনমেন্টের অবস্থা হয়েছে ভয়াবহ। এগুলো কি বিশাল হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট, যার মূল উদ্দেশ্য ছিল কি, ডেলিভারেবল কি, সেখানকার মূল লক্ষ্য কি, সেটা হাসিলের চাইতে দুর্নীতি করতে হবে, এবং সেই দুর্নীতি প্রক্রিয়ার ভেতরে এনভায়রনমেন্টের 12টা বেজেছে। আমরা বিএনপির দিক থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, এইসব তথাকথিত মেগা প্রজেক্ট ইনশাল্লাহ ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে হবে না। এটা আমাদের একটা দায়বদ্ধতা। আমরা অবশ্যই ফিজিবল স্টাডির দিকে যাব, এবং সেক্ষেত্রে যারা এক্সপার্ট রয়েছেন ওনাদেরকে কনসালটেশন ইনক্লুড করব, এবং সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাসের মাধ্যমেই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বড় বড় প্রজেক্ট ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে। আমরা আওয়ামী লীগের সময় দেখলাম কি, যে তারা আমদানি নির্ভর একটা জ্বালানি খাত তৈরি করেছে। গ্যাস বা বিদ্যুতের ক্ষেত্রে তারা কয়লা, ফার্নিশ অয়েল, যেটা 10 টাকার জিনিস 100 টাকা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতো। আমরা কিছু দেশ বিরোধী চুক্তিও দেখেছি কিছু নির্দিষ্ট কোম্পানির সাথে ক্যাপাসিটি চার্জের নামে। সেখান থেকে আমাদের সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা স্বনির্ভর হই। আমাদের সোলার এনার্জির অপশন রয়েছে, কোস্টাল এরিয়াতে উইন্ড বেসড এনার্জির অপশন রয়েছে, সেগুলো আমরা এক্সপ্লোর করব। এর পাশাপাশি আমাদের একটা বড় লক্ষ্য হবে ওয়েস্ট বেসড এনার্জি কিভাবে আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারি। যেমন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যদি আমরা দেখি, গার্মেন্ট সেক্টরে ঝুট নিয়ে রীতিমতো মারামারি হয়। বিশ্বের অনেক দেশে কিন্তু ঝুট থেকে সেটাকে রিসাইকেল করে গ্যাস উৎপাদনের কাজ করছে। অনেক জায়গায় রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, যেগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশে ধানের অনেক তুষ হয়, সেই ধানের তুষ থেকে কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। সুতরাং আমাদের একটা পলিসি হচ্ছে আমরা কতটা রিনিউয়েবল এবং রিসাইকেলেবল এনার্জি ইউজ করতে পারি, উইন্ড এবং সোলার সহ আমাদের ন্যাচারাল রিসোর্স কতটাকে ইউজ করতে পারি, এবং আমাদের হাউসহোল্ড এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটাকে কিভাবে আমরা গ্যাস বা বিদ্যুতে কনভার্ট করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের যে কোনো প্রজেক্টের মূল লক্ষ্য থাকবে ন্যাচারাল যে ইকোসিস্টেম আছে সেটাকে কতটা সম্ভব প্রিজার্ভ করা। সে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে, আমরা রানা প্লাজা, তাজরিনের মতন ঘটনায় দেখেছি যে আওয়ামী লীগের যারা মালিক, বিল্ডিংয়ের মালিক, ফ্যাক্টরির মালিক হতে পারে, তারা কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে, কমপ্লায়েন্সের ফলো না করে তারা বিল্ডিং তৈরি করেছে। সেখানে ইটিপির কোনো ব্যবস্থা অনেক জায়গায় নাই যেখানে প্রয়োজন। আমরা সেগুলো নিয়ে কাজ করব। আমরা চাই এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে যেখানে কমপ্লায়েন্স শুধু একটা কাগজ হবে না যে টাকা পয়সা দিলাম আর বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে বের করে দিলাম। আমরা আমাদের ইন্ডাস্ট্রির যে স্ট্যান্ডার্ড থাকবে এনভায়রনমেন্টাল ক্ষেত্রে সেটা ফুললি নিশ্চিত করতে চাই। কার্বন এমিশনের ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে, এবং আমাদের মূল লক্ষ্য ব্যাপকভাবে ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে সম্ভব হলে বাংলাদেশের, যেটা দীর্ঘদিন আগে আমাদের কালচার ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সর্বপ্রথম উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলা শুরু করেছিলেন, দেশ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। আপনি দেখবেন বিএনপির শেষ সরকারের সময় সারা বাংলাদেশের স্কুল থেকে কিন্তু প্রত্যেক বছরে বছরে বৃক্ষরোপণের একটা আয়োজন করা হতো। আমরা সেই জায়গায় আবার ফেরত যেতে চাই, এবং একটা লক্ষ্য রয়েছে ইনশাল্লাহ 5 বছরে বাংলাদেশের 25 থেকে 30 কোটি আমরা বৃক্ষরোপণ করতে চাই। আমাদের আরবান এবং রুরাল প্ল্যানিং এর ক্ষেত্রে যদি দেখি, আপনি খবরের কাগজ খুললেই দেখবেন প্রায় প্রতিদিন ঢাকা শহরে একটা অর্জন হচ্ছে। বাংলাদেশের এই শহরটা সারা পৃথিবীতে সবচেয়ে পলিউটেড শহর এয়ার পলিউশনের দিক থেকে, নাম্বার 1। ট্রাফিকের ক্ষেত্রে নাম্বার 1। তার মানে আমাদের আরবান এবং রুরাল পলিসি নিয়ে কাজ করতে হবে। কিভাবে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের শহরের কিছু মানুষকে গ্রামের দিকে নিয়ে যেতে পারি, আমাদের অকৃষি জমিতে আমরা ভার্টিক্যাল বিল্ডিং করতে পারি, কৃষি জমি ফুললি আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, এবং আমাদের মূল উদ্দেশ্য আমরা আমাদের আরবান প্ল্যানিংটা এমনভাবে করবো যেন এয়ার পলিউশন কমিয়ে নিয়ে আসতে পারি।
আমাদের রাজনৈতিক একটা বড় সমস্যা নদী দখল। অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। অন্ততপক্ষে বিএনপির দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব জিরো টলারেন্সের মাধ্যমে এইসব ভূমিদস্যু, নদীদস্যু, খালদস্যু তাদেরকে কঠোর আইনের আওতায় আনার জন্য। এর পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বপ্রথম খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এটা বিএনপির একটা সবচেয়ে বড় স্ট্রং হোল্ড হবে। ভবিষ্যতে ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে আমরা খাল খনন, খাল পুনঃখনন, প্রয়োজনে নদী খনন পুনঃখনন যেখানে যা করা দরকার সেগুলো করব, এবং আমাদের যেখানে টেকনিক্যাল নলেজের ঘাটতি থাকবে, যারা এক্সপার্ট রয়েছেন ওনাদের সাথে আমরা কনসাল্ট করব। আমরা দেখেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির শেষ সরকারের সময় বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশে বেবি ট্যাক্সি যেগুলো প্রচুর কার্বন বের হতো সেগুলো বন্ধ করা হয়েছিল। আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখবো। আমাদের জুট ইন্ডাস্ট্রি বা পাটের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অনেকটা আওয়ামী লীগের সময়। কিভাবে আমরা সেই পাটের ইন্ডাস্ট্রিগুলো আবার নতুন করে শুরু করতে পারি, আমরা রিসাইক্লেবল প্রোডাক্ট আনতে পারি। সুতরাং পলিথিন বন্ধ করে জুট বেসড প্রোডাক্টের দিকে আমরা চলে যাওয়ার জন্য উদ্যোগ নিব। যেভাবে আমরা বেবি ট্যাক্সি বন্ধ করে সিএনজির দিকে গিয়েছি, খুব অবাক লাগে যে পৃথিবীর সব জায়গায় আমরা দেখেছি যে ইলেকট্রিক ভেহিকেল এবং হাইব্রিড গাড়ির জন্য ট্যাক্সের মাত্রা কমে আসে। একমাত্র বাংলাদেশে শেখ হাসিনা কি কারণে বাড়িয়েছিল আমরা জানি না। ভবিষ্যৎ বাংলাদেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল এবং হাইব্রিডের জন্য সেভাবে পলিসি ফ্রেমওয়ার্ক নিব। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই ধরনের এনার্জি সেভিং এবং গ্রিন ভেহিকেলের ক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করব। হাউস হোল্ডে যে ময়লা থাকে, আমরা সবাই ঢাকাতে দেখি যে আমাদের কি হয়, প্রত্যেকটা এলাকায় একসাথে সব ময়লা ফেলাই, সিটি কর্পোরেশন লোকেশন নিয়ে চলে যায়। বিশ্বের অনেক দেশে তা হয় না। সব জায়গায় কিন্তু ময়লার 3টা আলাদা বাক্স থাকে। আপনারা নিশ্চয়ই জানেন, ব্ল্যাক থাকে, গ্রিন থাকে, ব্লু থাকে। আমাদের ময়লাগুলো কি সে অনুযায়ী 3টা আলাদা বাস্কেটে চলে যায়। তার ভিতর একটা হয় ব্লু অধিকাংশ জায়গায়, তার মানে এগুলো রিসাইক্লেবল, অর্থাৎ সেটা প্লাস্টিক হতে পারে, টিনের ক্যান হতে পারে, যেগুলোকে আমরা নতুনভাবে ইউজ করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হবে পর্যায়ক্রমে আমাদের মিউনিসিপ্যালিটিতে বা সিটি কর্পোরেশনগুলোতে এইভাবে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট করা, যার মাধ্যমে আমাদের রিসাইক্লেবল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আলাদা হয় এবং সেগুলোকে আমরা নতুনভাবে ব্যবহার করার চেষ্টা করব। রাস্তার ধারে ধারে ময়লা ফেলে রাখার যে কালচার রয়েছে আমাদের এখানে কি হয়, দেখা যায় 2-3 কিলো পরপর যাচ্ছে, রাস্তার পাশে একটা জায়গা দখল করে সেখানে ময়লা ফেলছে। এখান থেকে আমাদেরকে টোটালি বেরিয়ে আসতে হবে। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে একটা প্রায়োরিটাইজ করতে হবে। যেহেতু আমাদের একটা লক্ষ্য ওয়েস্টকে আমরা এনার্জিতে কনভার্ট করব, এইটা ওয়েস্ট কালেকশন প্রসিজার এবং এর প্রকিউরমেন্টটাকে টোটালি আমরা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করব। আমরা ইতিমধ্যে বলেছি যে বৃক্ষ মেলার পাশাপাশি আমরা শহীদ জিয়া যে একটা ঐতিহাসিক কর্মসূচি ছিল সবুজ বিপ্লব, সেই সবুজ বিপ্লবের জন্য যা যা পলিসি নেওয়া প্রয়োজন সেটা আমরা করব এবং ব্লু ইকোনমিতে প্রায়োরিটাইজ করব। বর্তমানে আমরা দেখেছি গত 16 বছরের ফ্যাসিবাদের সময় টোটাল এনভায়রনমেন্টাল ইকোসিস্টেম ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। অনেক জায়গায় দেখা যায় মাছের উৎপাদন কমে গিয়েছে, অনেক জায়গায় ফসলের উৎপাদন কমে গিয়েছে। তার কারণ কি? তার কারণ এনভায়রনমেন্টাল যে সিস্টেমটা থাকা উচিত ছিল ইনহেরেন্ট ভাবে, ইট হ্যাজ বিন ডিস্ট্রয়েড। আমরা এগুলো নিয়ে কাজ করব। ব্লু ইকোনমিকে একটা প্রায়োরিটাইজ করার মাধ্যমে কিভাবে আমরা ন্যাচারাল যে ল্যান্ডস্কেপ রয়েছে সেটাকে প্রিজার্ভ করতে পারি তার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব। অনেক ক্ষেত্রে আমাদের বন্যা খরার সাথে জড়িত পার্শ্ববর্তী দেশের, সেখানে আমরা জানি আমরা যদি সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারি, নতজনে পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে আসতে পারি, আমাদের বেসিক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ বাংলাদেশে ভবিষ্যতে বন্যা খরা কিভাবে আমরা আমাদের দেশের শক্তিমত্তা জায়গা থেকে প্রিজার্ভ করতে পারি ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় সুধীবৃন্দ, আমরা সবকিছু যদি করতে চাই তাহলে আমাদের সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমন একটা সরকার যেটা মানুষের কাছে জবাবদিহিমূলক। আমি আজকে আপনাদের কাছে কথা বলে চলে গেলাম, ভবিষ্যতে বিএনপি সরকার আসলো কি আসলো না, আমার যদি জবাবদিহিতার জায়গা না থাকে তাহলে সেটা কোনো মূল্যায়ন হবে না। আমরা সেই সরকার চাই যেটা স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে, দায়বদ্ধতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে কেন? কারণ 16 বছর এমন একটা সরকার ছিল যাদের রাষ্ট্র ক্ষমতার উৎস জনগণ ছিল না। তাদের ক্ষমতার উৎস জনগণ না, তাদের ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ, পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ। তারা নিজেদের মতো করে দলীয় অঙ্গ সংগঠনে রূপান্তর করেছিল। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমরা এই প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ক্ষমতা দিব যেন তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আইনের আওতায় প্রত্যেককে আসতে হবে। সেই ব্যবস্থার জন্য আমরা স্বচ্ছতা চাই, সেই ব্যবস্থার জন্য আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই, যেন আমরা সবাই আর কখনো জুলাই গণ অভ্যুত্থানের মতন আর কোনো পরিস্থিতিতে না নেমে আসি। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে, নিজেদের মর্যাদা নিয়ে রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধারের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিজেদের সর্বোচ্চ মর্যাদার সাথে বসবাস করতে পারি।